This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘনিষ্ঠতার মধ্যে কেউ না কেউ হয়তো বা এই কাজটা করেছেন। শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম বেরিয়ে পড়েছে। 4 তারিখের পর থেকে তৃণমূল দলের কারা কোথায় আক্রান্ত, কত কর্মী ঘরছাড়া, হতাহত কি, তার বিশদ রিপোর্ট এগুলো জোগাড় করতে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাস্তায় বেরিয়ে পড়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হাইকোর্টে সওয়াল করেছিলেন। আচ্ছা, স্বপ্না বর্মন কি সত্যি ভোট পরবর্তী হিংসার শিকার? এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিটকে জলপাইগুড়ির রাজগঞ্জে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। স্বপ্না বর্মনের পুরনো বাড়িতে গত রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়? আমার না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। দুদিন আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। এরা কারা? মানে তৃণমূলের লোক না বিজেপি? করতে চাই, যেহেতু আমি দেখিনি নিজের চোখে কে জ্বালিয়ে দিয়েছে না দিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না কে জ্বালিয়েছে অ্যাকচুয়ালি। রাজনীতিতে আশাই ভুল হয়েছে, উপলব্ধি হয়েছে স্বপ্নার। ভুল তো হয়েইছে, ভোটে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় এখন ভুগছেন স্বপ্না। আম ছালা দুই গিয়েছে তার। রেলের পাকা চাকরি সেটা চলে গিয়েছে, ভোটেও জিততে পারেননি, তৃণমূলের টিকিটে হেরেছেন। এর মধ্যে আবার তার পুরনো বাড়িতে আগুন। শুনলেনই তো, প্রাক্তন সোনাজয়ী অ্যাথলিটকে নাকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। কারা দিয়েছে সেটা? সত্যি দেওয়া হয়েছে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সোশ্যাল পোস্টে একটা লম্বা চওড়া পোস্ট করেছেন, কিছুটা তার আপনাদের পড়ে শোনাই, দেখাইও। ভারত তোমাকে রক্ষা করতে পারল না প্রিয় স্বপ্না। আজকে বিজেপির গুন্ডারা স্বপ্নার বাড়িতে আগুন লাগিয়ে দিল। একটু ভাবুন, যে অ্যাথলিট দেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন, আজ তাকে হিংসা, ভয় আর হুমকির মুখোমুখি হতে হচ্ছে কেবল এই কারণে যে তিনি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। টুইটটা আরও বড়, বাকিটা আমি আর পড়লাম না। এই ধরনের টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পেসিফিক কারণে অভিযোগ করছেন কি করেননি? তো পুলিশ তদন্ত করে দেখুক। যদি ঘটনা সত্যি হয়, সত্যি মিথ্যা তো ব্যাপার আছে না, ঘটনাটা যদি সত্যি হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে, আর যদি মিথ্যা হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো, স্বপ্নবাবুর বিরুদ্ধে। আজ স্বপ্না বর্মন তিনি কিন্তু এই কোতোয়ালি থানায় এসেছিলেন অভিযোগ দায়ের করতে। আমি প্রথমে তো এটাকে মজাক ভাবছিলাম। আমি ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কেই বা লাগাতে পারে, অসম্ভব। বৃষ্টি তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, যা শুরু হয়েছিল। তো সেই সময় ভাবলাম যে মজাকই করছে হয়তো কেউ। তারপরেও আমি বললাম একবার যাই, গিয়ে দেখে আসি। তো গিয়েই দেখছি দাদু করে আগুন জ্বলছে। এই যে দেখছেন গ্রামবাসীরা, অর্থাৎ ওই এলাকার যত গ্রামের মানুষ আছে তারাও কিন্তু আজকে একজোট হয়ে এই কোতোয়ালি থানায় এসছেন এবং তাদের যেটা দাবি যে ওই যে আগুন সেটা কিন্তু স্বপ্নার পরিবারের তরফেই লাগানো হয়েছিল। নিজে বাড়িতে আগুন লাগাই দিয়েছে দুই ভাই মিলে। দুই ভাই মিলে নিজে বাড়িতে আগুন লাগা দেওয়ার পর দুই ভাইয়ে চিল্লাচিল্লি শুরু করছে বাঁচাও বাঁচাও বলে। তারপরে তো আমরা ভয়ে আতঙ্ক হয়ে আছি, দেখি গিয়ে ওরাই আগুন লাগাই দিয়েছে বাড়িতে। আমাদের ঘনবস্তি, ওদের বাড়িতে আগুন লাগলে তো আমাদের বাড়িতে আসবেই। একদম ভালো, এরকম ওই সময় মুষলধারে বৃষ্টি হয়। আচ্ছা, বৃষ্টির জন্য আগুনটা নিভে যায়। আচ্ছা, নাহলে মোটামুটি ওখানে 20-22টা বাড়ি ছিল, সব জ্বলে যেত, সব কাঁচা বাড়িগুলো। আমি যেহেতু নিজের চোখে দেখিনি যে কি আগুন লাগিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না যে ওই ব্যক্তি লাগিয়েছে, ওই ব্যক্তি লাগিয়েছে, ওই ব্যক্তি। কিন্তু হ্যাঁ, এতটুকু মনে হচ্ছে যে ঘনিষ্ঠতার মধ্যে
মধ্যে কেউ না কেউ হয়তো বা এই কাজটা করেছে। ওর ভাই দুটা তো কি বলবো, ওরা তো একদম গুন্ডার মতো, সবসময় আমাদেরকে ধুমকি দেয়। কালকে একটা নাটক করছে ওরা। মিথ্যা অভিযোগ করাটা এটা দণ্ডনীয় অপরাধ। প্রশাসন তদন্ত করে দেখুন কারা এটার সাথে যুক্ত। সুতরাং পাড়াপড়শি যা বলছেন এবং তার যারা ঘনিষ্ঠ তারা যারা বলছেন, দীর্ঘদিন ধরে স্বপ্নাকে যারা চেনেন, তার সঙ্গে তো এই যে পোস্ট পোল ভায়োলেন্সের তত্ত্ব মিলছে না। স্বপ্নার পুরনো পাড়ার পড়শিরা সবাই মিথ্যে কথা বলছেন। স্বপ্নার জেঠু সম্পর্কে জেঠু তিনিও তো প্রতিবেশীর সুরেই সুর মিলিয়েছেন, সবাই বাজে কথা বলছেন। কালকে বাড়িতে কি হয়েছিল স্বপ্নার বাড়িতে? নিজে নিজে ওরা আগুন লেগে দিচ্ছে। তাই নাকি? কেন হঠাৎ নিজে নিজে কেন করবে? এখন এই যে কে বলতে পারে, আমরা বলছি লোকগুলোকে চামলাকে ফাঁসিয়ে দিয়ে দিবে, কাউকে দেখতে পারে না। আমি একটা দেশা, আমার নামে ও স্বপ্না বর্মনের দাদা আমাকে বলছে, দেশা যদি 5 নম্বরে যদি হাতটা যায় তাহলে ভালো হয়, আর যদি না যায় তো 4 তারিখে কিন্তু মজা পাবে। এই প্রবীণ মানুষটিও এই বয়সে মিথ্যে কথা বলবেন, এটা কি মানা যায়? তিনি কি মিথ্যে কথা বলতে পারবেন এই বয়সে? তো বোঝাই যাচ্ছে পারিবারিক শত্রুতা থেকে প্রতিবেশীদের সঙ্গে তিনি হাত মিলিয়েছেন। মানে যারা যারা কথা বললেন, ইনক্লুডিং তার এই যে সম্পর্কের জেঠু, এই প্রবীণ মানুষ, সবাই বাজে কথা বলছেন। পুলিশ তদন্ত করছে, জলপাইগুড়ি রিজিওনাল ফরেন্সিক টিমও এই অগ্নিকাণ্ডের তদন্তে নেমেছে। তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমও নিশ্চয়ই স্বপ্নার বাড়িতে যাবে। সত্যিটা কি? সহানুভূতি আদায় করতে চাইছেন কি কেউ কেউ? যেটা গতকাল রাত্রের ঘটনা, ওই সময় স্বপ্না আমাকে ফোন করেছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টিও হচ্ছিল ওই সময়। এর আগেও স্বপ্না বর্মন একদিন জানিয়েছিল যে ওই বাড়িতে সিসি ক্যামেরা ভাঙা হয়েছে। যাই হোক, এই ঘটনার একটা পূর্ণাঙ্গ তদন্ত আমি মাননীয় আমাদের যে পুলিশ সুপার ওনাকেও বলেছি। আমি খেলাধুলা থেকে উঠে এসেছি, আমি জানতাম না রাজনীতিটা এরকম, আমি সত্যি জানতাম না রাজনীতি এরকম। হার জিত আছে, হার জিত পার্ট অফ লাইফ। হেরে গেছি মানে একদম আমি একদম জীবন থেকেই হেরে গেছি এরকম তো নয়। পরিবর্তন যখন সংসারের নিয়ম, তখন সময় আছে, সময়ের উপর আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আর যেহেতু খেলাধুলা থেকে এসেছি, তো আমি লড়াই করতে জানি। যারা এই কাজগুলো করছে সেটা সামনে আসবে, পুলিশ তদন্ত করে দেখবে, যদি কেউ দোষী থাকে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। এতে আমাদের কোনো আপত্তি নেই, সে যেই হোক। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তৃণমূলের মুখপাত্ররা বহুবার বলেছেন। শুধু মুখপাত্র বলি কেন, তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো অন ক্যামেরা তার দলের হেভিওয়েট নেতাদের বারবার সতর্ক করেছেন। মনে পড়ে সেই কাটপানি ফিরিয়ে দিন, আমি বরদাস্ত করব না, যদি নিয়ে থাকেন তো ফিরিয়ে দিন। তারপর সব নেতারা পাড়ায় পাড়ায় ঘেরাও হতে শুরু হয়ে গেল, বেরোতে পারছিল না তৃণমূলের নেতারা। সেই ফেজটা মনে পড়ে? কিন্তু কিছু হয়েছিল, রেকটিফিকেশন হয়েছিল। তৃণমূলের নেতারা কি শুধরেছিলেন নিজেদের? যেমন ছিল তেমনই চলেছিল তার জামানায়। কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে শুভেন্দু অধিকারী জিরো টলারেন্সের কথা বলছেন। ফারাক একটাই, তৃণমূলও বলতো, শুভেন্দুবাবুও বলছেন, ফারাক একটাই, তৃণমূলের জমানায় জিরো টলারেন্স কথার কথা হয়েই রয়ে গিয়েছিল। পঞ্চায়েত সদস্য থেকে কাউন্সিলর, বিধায়ক থেকে তৃণমূলের লোকাল নেতা এবং একদম ছুটকো ছাটকা নেতা দুর্নীতি গায়ে লেপ্টে গিয়েছিল। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও একটিও বেআইনি নির্মাণ ভাঙা যায়নি তৃণমূলের জমানায়। তৃণমূলের কোনো না কোনো নেতা নিশ্চয় কাটপানি খেয়ে বসেছিলেন। শুভেন্দু অধিকারীর নতুন সরকারের কোনো দায় নেই দুর্নীতিগ্রস্ত সেই সব নেতাদের রক্ষা করার। তাই এখন বুলডোজার চলছে, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বেআইনি নির্মাণ। তিল জ্বলার পর এবার হাসনাবাদেও চলল বুলডোজার। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তৃণমূল সরকারের প্রশাসন যে কাজটা করেনি সেটা করল শুভেন্দু অধিকারীর প্রশাসন। শুভেন্দু অধিকারীর প্রশাসন বুলডোজারে মাটিতে মিশিয়ে দিল এই অবৈধ নির্মাণটিও। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কলকাতা হাইকোর্টের রায়কে অবশ্যই সম্মান করি। হাইকোর্টের রায় আমাদের মানতে হবে, এটা বাধ্যতামূলক। পঞ্চায়েত থেকে এটা করাচ্ছে, কিন্তু আমরা নোটিশটা পাই, আমরা সকলেই জানি মিনিমাম একটা কনস্ট্রাকশন ইনলিগাল যদিও হয় ভাঙার জন্য রায় দিতে পারে, কিন্তু মিনিমাম 7 দিন থেকে 15 দিনের তো আমাদের সময় দেওয়া উচিত। কিন্তু আমাদেরকে মাত্র, আমি যে নোটিশটা দেখলাম তাদের ডেট ছিল 13 তারিখ, মানে আমাদের 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে। আমরা নোটিশ পাওয়ার সাথে সাথে
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট করেছি। সেটা ওনারা বলছেন 2022 সালের ব্যাপার। যদি 2022 সাল থেকে ইনলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে, এটা 2026 সাল, 4 বছর কেন অ্যাকশন নিল না? কেন ইনলিগাল কনস্ট্রাকশনে প্রধান লিখিত ট্রেড লাইসেন্স দিয়েছিল ব্যবসা করার জন্য? কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আসল কাহিনীটা কি, সত্যিটা কি? এই যে দখল হয়ে যাওয়া জমি যিনি ফিরে পাচ্ছেন, তিনি কিন্তু একজন সিপিএমের নেতা। জমানাটা কিন্তু বিজেপির। দীর্ঘ সময় তার নিজের জমি যেটা দখল হয়ে গিয়েছিল, এটা ফিরে পেতে অপেক্ষা করতে হয়েছে সিপিএম নেতা গিয়াসউদ্দিন বৈদ্যকে। এক জমি মাফিয়া জোর করে এই সিপিএম নেতার জমি হাতিয়ে নিয়েছিল। ওই জমি মাফিয়ার পিছনে ছিলেন তৃণমূলের নেতারা। রাজ্যে পালাবদল হতেই সুবিচার পেলেন হাসনাবাদের ওই সিপিএম নেতা। হাইকোর্টের নির্দেশ থাকার কথা তার আইনজীবীরাই আমাদের জানিয়েছে। লাগোয়া যে ল্যান্ডগুলো আছে সেগুলো সব ইলিগালি এনক্রোচ করে কনস্ট্রাকশন বানায়, যার কোনো মালিকানা তাদের কোনো রকমভাবে নেই। এই প্রপার্টিটার মামলা চলছে 2022 সাল থেকে। হাইকোর্টে রিট পিটিশন ফাইল হয়েছিল। সাবসিকুয়েন্টলি এতদিন পরে 4 তারিখে ইলেকশনের আগে এটা ভাঙার কথা ছিল। যেহেতু ইলেকশনের সময় ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ছিল, ওই জন্য ভাঙা হয়নি। ফার্দার মামলাটা যখন ধরে তখন এটা হাইকোর্ট ডাইরেকশন দেয় যে অমুক তারিখের মধ্যে এটা ভেঙে দিতে হবে। তো সেই অ্যাসিস্ট্যান্স, পুলিশ অ্যাসিস্ট্যান্সে ভাঙা হচ্ছে। শুভেন্দু অধিকারীর সরকারের এখন বলতেই পারেন যে মধুচন্দ্রিমা পর্ব চলছে। তাই হয়, যে কোনো সরকার আসার পর কিছুদিন, 1 মাস 2 মাস 3 মাস একটা মধুচন্দ্রিমা পর্ব চলে। কিন্তু এর মধ্যে একের পর এক অ্যাকশন নেওয়া হচ্ছে, যেটা জনসাধারণের ভালো লাগছে। তোলাবাজদের জেলে পুড়ছে শুভেন্দু অধিকারীর পুলিশ। তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলরকেও জেলে ঢোকানো হয়েছে। আজও শুভেন্দুবাবু স্পষ্ট করে দিয়েছেন, কোনো রকম তোলাবাজি, কাটপানি, এগুলো, এই বেয়াড়াপনা চলবে না। রাজ্যে এখন আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছেন তিনি। এই আইনের শাসনের কথা মালদার তৃণমূল কর্মীদের কানে কি পৌঁছেছে? সবার কথা বলছি না, এক শ্রেণীর, তাদের দাপটে ত্রস্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের যারা নিরাপত্তা কর্মী, সিকিউরিটি গার্ড যারা, এমনকি পুলিশও। সিকিউরিটি গার্ডের কথা বাদ দিন, তারা তো প্রাইভেট। পুলিশও অন ক্যামেরা এই তৃণমূলীদের দৌরাত্মের কথা বলছে। রাজ্যে পালাবদলের পরেও এই ছবি ভাবা যায়? আইনের শাসন কি মালদা হাসপাতালের চৌহদ্দিতে আটকে গেল? আসে চলে আসে, তো চলে আসে। অনেকে জোর করে যে ঢুকতে হবে, দিতে হবে। আমরা বারণ করি, বুঝিয়ে টুঝিয়ে পাঠাই, বাইরে ঢুকতে দিই না। তাহলে মানে দাদাগিরি বলতে যাবো। দাদাগিরি তো করেই, দাদাগিরি তো আছে, সেটা নেশা করে হোক আর বিনা নেশাতেও হোক। যাবো মানে যাবো। এরকমও হয় যে পেশেন্টের কিছু হলে আপনারা দায়ী। এতদিন দালাল চক্র তো ছিলই, এছাড়াও এক দল সমাজ বিরোধীদের দাদাগিরিও কিছু কম ছিল না মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং তারা যখন তখন সেই দাদাগিরি দেখাতো এখানে এসে। এই গেটের মধ্য দিয়ে তারা দল বেঁধে কোনো না কোনো তৃণমূল নেতা বা কোনো কাউন্সিলরের নাম করে আসতো এবং এসে এখানে সেই হুমকি দিত এই সমস্ত যারা নিরাপত্তা রক্ষী আছে তাদেরকে। এবং খুব অবাধেই তারা ঢুকে পড়তে ভেতরে, প্রয়োজন অপ্রয়োজনীয়। শুধু তাই না, এমনটা অভিযোগ উঠছে যে বিভিন্ন যারা রোগী আছে সেই রোগীদের পরিবারদের কাছ থেকে তোলা পর্যন্ত নিত। এতটাই দৌরাত্ম্য ছিল তাদের। তারা এখানে শুধু অবাধে ঢুকে পড়তো তাই নয়, এই অভিযোগ করছেন এখানকার নিরাপত্তা রক্ষীরাই যে তারা নাকি এই হাসপাতাল চত্বরে আনাচে কানাচে মদের আসর বসাতো, জুয়ার আসর বসাতো এবং তাদের ভয়ে রোগীর আত্মীয়রা আতঙ্কে তটস্থ হয়ে থাকতো। সেগুলো হতো, কিন্তু এখন একটু কমেছে। গত কয়েকদিন থেকে কমেছে। হ্যাঁ, একটু কমে গেছে। আমরা যদি কিছু ওনাদের বলি তাহলে আমাদেরই একটু ধমক চমক। আমরাও আর ভয়ে, হয়তো আমাদের সংখ্যক তো সেরকম নেই, নেই, 1 2 থাকি। কোনো রকমভাবে আমরা ওই রকমভাবেই আর কিছু বলি না। মানে আপনাদেরকে ধমকাচ্ছে? হ্যাঁ, প্রায় এখনো হয়। হ্যাঁ, রাত্রে যেমন আসে, রাত 2টো 2:30টার সময় আসলে আমরা ভয়ে কিছু বলতে পারি না। কিছু বললে আমাদের ধরে মারধর করবে। কিন্তু তাই নয়, এই নিরাপত্তা রক্ষীরা বারবার এই বিষয়ে এমএসভিপি থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ কর্তাদেরকে এই বিষয়ে অভিযোগ করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। তৃণমূলের দাদাগিরি এতটাই ছিল। শুনলেন, স্পষ্ট এই পুলিশ কর্মী বলছেন একটু কমেছে, তার মানে এখনো চলছে।
হাসপাতালে দৌরাত্ম কেন বুঝতেই পারছেন, আসলে টাকার গন্ধ, সেই নেশাটা ছাড়তে পারছে না ওরা। কোন রোগী কোথায় থাকবে এরাই নাকি ঠিক করে দেয়। অভিযোগ, বেড প্রতি রোজ 200 টাকা তৃণমূলের ওই দাদাদের এবং এজেন্টদের দিতে হয়, তাও আবার একই বেডে 2 থেকে 3 জন। ট্রলির জন্য টাকা, আইসিইউতে ভর্তি করার জন্য মোটা টাকা, বাধা দিতে গেলে নিরাপত্তা রক্ষীকে মারধর, পুলিশকেও হুমকি। এখানে কোনো বেড টেড পাওয়া যেত না, মানে আসলে বেডের জন্য দালালি, বেড নেওয়ার জন্য আবার বেড নিতে গেলে সরকার থেকে বেড দিতে, আবার ওই সাধারণ যারা থাকে এখানে কয়েকজন মিলে এসে কয়েকজন মিলে আমরা কিনি না, আমরা তো এখানে না, আবার ওরা এসে বললো কি বেডের জন্য এত টাকা লাগবে, 100 টাকা বা 200 টাকা বললো, দিয়ে দিলাম। মানুষ দিয়ে দেয়, হ্যাঁ মানুষ দিয়ে দেয়, মানে ভয় দেয়, ভয়ে কি মানুষ না হবে, ওদেরই স্টাফ আছে, দিয়ে দিল। হ্যাঁ মানে বুঝতে পারছে না হ্যাঁ ওরা স্টাফ না মনে ভাবছে যে মানে ওরা তো বাইরের লোক হতে পারে, এখানে এসে দল বেঁধে করছে। এবার মানুষ মনে হবে যে কি আমরা ভাবছি যে কি সাফ সাফাই করে, হয়তো সাফ সাফাই করবে, দিয়ে দিলাম, এরকম ভাবে দিয়ে দেয়। কিন্তু পরে আবার জানতে পারে যে হ্যাঁ স্টাফই না। বাইরের যে দালাল চক্র বা পয়সা নিয়ে যারা দাদাগিরির কথা বলছেন সেটা শুনেছি, সেগুলো আমরা বন্ধ করার জন্য আগেও বলেছি এবং আমরা সেগুলো এসডিডি ম্যানেজার বা যারা দেখে তাদেরকে বলা আছে, তারা সেগুলো দেখছে। পুলিশকর্মী তার আইনত কাজ করবে, তাকে কেউ ধমকালে সে কেন তার নিজের কাছ থেকে যেটা করণীয় সেটা কেন করবে না।